নীলকণ্ঠ পাখির ৮টি জ্ঞানের কথা যে কেউ শুনে নেয় সে জীবনে আর কখনো গরিব থাকে না। বন্ধুরা, আজকের এই প্রসঙ্গ খুবই জ্ঞানবর্ধক হতে চলেছে, তাই আমি আপনাদের কাছে নিবেদন করব যে এই প্রসঙ্গ পুরোটা শুনুন। অনেক সময় আগেকার কথা, কোনো এক জঙ্গলে এক নীলকণ্ঠ পাখির জোড়া থাকতো। তারা স্বামী স্ত্রী একে অপরকে খুবই ভালোবাসত। নীলকণ্ঠ পাখির যে স্ত্রী ছিল সে খুবই জিজ্ঞাসু স্বভাবের ছিল। সে সর্বদাই নিজের স্বামীকে কিছু না কিছু জিজ্ঞেস করতে থাকতো। একবার যখন দুই স্বামী স্ত্রী গঙ্গার ধারে একটি বৃক্ষের ডালে বসেছিল, তখন নীলকণ্ঠের স্ত্রী তার স্বামী নীলকণ্ঠকে বলল, হে স্বামী, আজকে আমার মন খুবই ভারাক্রান্ত রয়েছে। মনের মধ্যে আজকে উল্টো পাল্টা কথা চলেই আসছে। হে প্রাণনাথ, কিছু এমন উপায় করো যাতে আমার মন হালকা হয়ে যায়। যখন নীলকণ্ঠ তার স্ত্রীর কাছে কথা শোনে, সে বলে, এমন কি ঘটনা ঘটলো যে তোমার মন এতটা ব্যাকুল হয়েছে? তুমি আমাকে বলো যে আমি এমন কি করতে পারি যাতে তোমার ব্যাকুলতা দূর হয়। এমনটা শুনে নীলকণ্ঠের স্ত্রী বলতে লাগলো, কিছু এমন কাহিনী শোনাও যাতে আমার মন শান্ত হয়ে যায় আর আমি কিছু জ্ঞানও প্রাপ্ত করতে পারি। এই প্রকারেই নীলকণ্ঠ তার স্ত্রীর উদ্দেশ্যে একটি গল্প বলতে লাগলো। নীলকণ্ঠ তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়ে, আজ আমি তোমাকে একটি খুব বড়লোক বোন এবং তার গরিব ভাইয়ের কথা শোনাবো। আজকের কাহিনী শোনার পর তুমি এটা বুঝে যাবে যে একটি ভাই আর বোনের সম্পর্ক কেমন হয়, আর একজন ভাই বোন একে অপরের প্রতি কিভাবে তাদের কর্তব্যগুলো পালন করবে। একই সঙ্গে তুমি আজকে এই কাহিনীর মাধ্যমে এটাও জানতে পারবে যে মানুষ গরিব কেন হয়ে যায়, এমন কোন কারণ রয়েছে যার জন্যে মানুষ দরিদ্র হয়ে যায়। এমন অনেক প্রশ্নের উত্তর তুমি আজকের এই কাহিনীর মাধ্যমে পাবে। আজকের কাহিনীর মাধ্যমে তুমি জ্ঞানের ৮টি বচন সম্বন্ধে জানতে পারবে। এই ৮টি জ্ঞানবর্ধক কথা শুনলে যে কোনো মানুষ তার গরিবি থেকে উদ্ধার পেতে পারে। আজকের কাহিনী খুবই শিক্ষাদায়ক, তাই তুমি মন দিয়ে এই কাহিনী শ্রবণ করো। নীলকণ্ঠ পাখি বলতে লাগলো, স্বামী, যদি এই কাহিনী এতটাই লাভকারী হয় তাহলে আপনি তাড়াতাড়ি আমাকে এই কাহিনী শোনান। আমি ধ্যানপূর্বক আপনার কাহিনী শুনব, আর ওই কাহিনীতে বলা ওই ৮টি বচনকেও আমি জীবনে পালন করব। বন্ধুরা, এই প্রকারেই নীলকণ্ঠ তার স্ত্রীর উদ্দেশ্যে কাহিনী শোনাতে লাগলো। নীলকণ্ঠ বলতে লাগলো, হে প্রিয়ে, অনেক সময় আগেকার কথা, কোনো এক নগরে খুবই ধনী একজন চাষি থাকতেন। সেই চাষির ঘরে দুজন যমজ সন্তানের জন্ম হলো। একজন ছিল কন্যা আর আরেকজন ছিল পুত্র। সেই চাষি তার পুত্রের নাম রাখলো রোহন এবং তার কন্যার নাম রাখলো কমলা। সময়ের সঙ্গে সঙ্গে রোহন আর কমলা বড় হতে লাগলো। এইভাবেই যখন তারা বিবাহযোগ্য হয়ে গেল, তখন সেই চাষির মনে তাদের বিয়ে দেওয়ার জন্যে চিন্তা হতে লাগলো। একদিন চাষি ব্যবসা করার জন্যে অন্য এক নগরে গেল। সেখানে গিয়ে এক ব্যবসায়ীর ছেলেকে তার খুবই ভালো লেগে গেল। তারপর সে ব্যবসায়ীর ছেলের সঙ্গে সে তার মেয়ে কমলার বিবাহ সম্পন্ন করলো। এই প্রকারেই কমলা তার পিতার গৃহ ছেড়ে তার স্বামীর গৃহে চলে গেল। এদিকে কন্যার বিবাহ করার পর সেই চাষি তার পুত্রের বিবাহের ব্যাপারে ভাবতে লাগলো। চাষি ভাবতে লাগলো, মেয়ের তো বিয়ে দিয়ে দিলাম, এখন ছেলেরও বিয়ে দিয়ে দেওয়ার পর আমি আমার বাকি জীবনটা আমার নাতিপুতি সন্তান সন্ততি নিয়ে সুখে কাটাবো। এতটুকু গল্প শোনানোর পর নীলকণ্ঠ পাখি তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়ে, ঈশ্বরের লীলা বোঝার উপায় কারণ নেই। সে কখন কাকে গরিব বানিয়ে দেয় আর কখন কাকে গরিব থেকে ধনী বানিয়ে দেয় সে তো সেই জানে। ওই ধনী চাষির সঙ্গে এমনটাই হলো। একদিন হঠাৎই ওই ধনী চাষির একটি ভয়ঙ্কর রোগ হয়ে গেল, আর সেই রোগ থেকে উদ্ধার পাওয়ার জন্যে
তার জমি জমাত সম্পত্তি সব আস্তে আস্তে চলে যেতে লাগলো। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের সঙ্গে পরামর্শ করলো, বিভিন্ন পথ্য সে গ্রহণ করলো, কিন্তু কোনোভাবেই তার রোগ সারল না। তার ছেলে তার বাবাকে রোগ মুক্ত করানোর জন্যে বিভিন্ন জায়গায় চিকিৎসা করালো, নিজের সম্পত্তি অর্ধেকটা সেখানেই বিক্রি করে দিল, কিন্তু তাও তার পিতাকে সে সুস্থ করতে পারল না। এইভাবে চেষ্টা করতে করতে চাষির পুত্র যখন একেবারে কাঙাল হয়ে গেল, তখন তার পিতা তাকে ডেকে বলল, দেখো বাবা, এমন অনেক সময় হয় যখন মানুষের সাধ্যে কিচ্ছু থাকে না, তখন সেই কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া উচিত। এরই কারণে পুত্র, এখন তুমি আমার চিন্তা ছাড়ো এবং তোমার ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করো। আমার আর কদিন আছে, আজ নয়তো কাল তো আমাকে এই সংসার ছেড়ে যেতেই হবে। এরই কারণে পুত্র, এখন তুমি আমার চিন্তা করা ছেড়ে দাও এবং বিবাহ করে নিজের ঘর সংসারকে উন্নত করো। নিজের পিতার মুখ থেকে এ ধরনের কথা শুনে রোহন একদম চুপ হয়ে গেল। সে করতেও বা কি পারত? তার কাছে যত জমাপুঞ্জি ছিল সব কিছুই তো তার পিতার অসুখের পিছনেই খরচ হয়ে গেছিল। তখন রোহন বলল, পিতা, তুমি আমার জন্য যেটা ভালো মনে করো সেটা করো। তখন সে চাষি তার ছেলের জন্য একটি ভালো ঘরের খুবই শান্ত এবং সুশীল কন্যা খুঁজল। সেই কন্যা অত্যন্ত গরিব ঘরের ছিল, কিন্তু তাও তার স্বভাব চরিত্র এতটাই ভালো ছিল যে সেই চাষি তার ছেলের সঙ্গে ওই কন্যার বিবাহ দিয়ে দিল। ছেলের বিয়ের কিছুদিন পরেই সেই চাষির মৃত্যু হয়ে গেল। পিতার মৃত্যুর পর রোহন তার পিতার খুব ভালোভাবেই অন্তিম সংস্কার করল। রোহনের ঘর সম্পত্তি, তার চাষবাসের জমি, সমস্ত কিছুই তার পিতার অসুখের পিছনে আগেই শেষ হয়ে গেছিল। যা কিছু জমাপুঁজি ছিল তা পিতার অন্তিম সংস্কারে শেষ হয়ে গেছিল। এইভাবে রোহন সম্পূর্ণরূপে কাঙাল হয়ে গেল। যখন রোহন সম্পূর্ণরূপে কাঙাল হয়ে গেল, তখন সে তার স্ত্রীর সঙ্গে গ্রামের পাশেই একটি ছোট্ট কুঠির নির্মাণ করে সেখানে থাকতে শুরু করলো এবং অন্যের ক্ষেতে মজদুরি করে নিজের স্ত্রী এবং সন্তানদের জীবিকা নির্বাহ করতে লাগলো। অপরদিকে রোহনের বোন কমলা যখন তার ভাইয়ের এই পরিস্থিতি সম্বন্ধে অবগত হলো, তখন সে ধনী বোন তার দরিদ্র ভাইকে ঘৃণা করতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, আমার ভাই তো এখন পুরোপুরি কাঙাল হয়ে গেছে, তার ঘর জমি তার সমস্ত সম্পত্তি তো শেষ হয়ে গেছে। যদি এমন অবস্থায় ও আমার শ্বশুর বাড়ি আসে, তাহলে আমার জায়েরা তাকে দেখে দেখে আমাকে অপমান করতে থাকবে, আমার উপর তারা ঠাট্টা করতে থাকবে। তারা বলবে, তোর বাপের বাড়ি তো একেবারেই কাঙাল, এইভাবে তো আমি কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবো না, আমার তো খুবই বদনাম ছড়িয়ে যাবে। এই সমস্ত কিছু ভেবেই কমলা তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিল। কমলা না তো কখনো নিজে তার বাপের বাড়ি যায়, আর না তো তার ভাইকে তার শ্বশুর বাড়ি ডাকে। কমলার ভাই রোহনও এটা জানতো যে তার বোন কেন তার সঙ্গে এমন ব্যবহার করে। এরই কারণে রোহনও তার বোনের শ্বশুর বাড়িতে কখনোই যেত না। এই প্রকারে কমলা তো নিজের শ্বশুর বাড়িতে খুবই ধন সম্পত্তির মধ্যে আরাম আয়েশের মধ্যে থাকতে লাগলো, আর রোহন তার স্ত্রীর সঙ্গে একটি ছোট্ট কুঠিরের মধ্যে কষ্টে জীবনযাপন করতে লাগলো। নীলকণ্ঠ পাখি তখন তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়ে, এইভাবেই অনেক দিন কেটে গেল। হঠাৎই এক সময় রোহনের বোন কমলার ছেলের বিয়ে ঠিক হলো, কিন্তু কমলা তার ভাইকে কোনো প্রকারের কোনো নিমন্ত্রণই পাঠালো না। যখন রোহন এটা শুনতে পেল যে তার ভাগনার বিয়ে ঠিক হয়েছে, সে খুবই প্রসন্ন হয়ে গেল আর এ কথা গিয়ে নিজের স্ত্রী সুশীলাকে শোনালো। সে তার স্ত্রীকে বলতে লাগলো, আমার বোনের ছেলের বিয়ে ঠিক হয়েছে, আমরা সবাই সেখানে যাব। রোহনের স্ত্রী যখন একথা শুনতে পেল যে তার ননদের ছেলের বিয়ে লেগেছে, তখন সেও খুবই খুশি হয়ে গেল। সে ভাবতে লাগলো, আচ্ছা চলো এই বাহানাতেই আমি আমার ননদের সঙ্গে দেখা করে আসব।
সে কোথায় থাকে তার ঘরটাও দেখে আসবো। একথা বলার পর রোহনের স্ত্রী তাকে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, বলো আমাদের ননদ আমাদের জন্য কেমন নিমন্ত্রণ পত্র পাঠালো। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে রোহন চুপ করে গেল। সে বলতে লাগলো, প্রিয়ে, আমি তো কোনো পত্র পাইনি, অন্য লোকের মুখে আমি এই কথাটা শুনলাম। কিন্তু তাতে কি হয়েছে, সে তো আমার ভাইয়ের ছেলে। এ কথা শুনে তার স্ত্রী সুশীলা বলতে লাগলে, দেখো তুমি সত্যি কথা বলছো যে তোমার ভাগ্নের বিয়ে, কিন্তু বিনা নিমন্ত্রণে আমার সেখানে যাওয়া উচিত নয়। আমি বলি আপনিও সেখানে বিনা নিমন্ত্রণে যাবেন না। রোহন তার স্ত্রীকে বোঝাতে লাগলো, দেখো কমলার শ্বশুর বাড়ির লোক অনেক বড় লোক, তাদের হয়তো আমাদের কথা মনে নেই, অথবা হতে পারে তারা আমাদেরকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছে কিন্তু সে নিমন্ত্রণপত্র আমাদের অবধি পৌঁছায়নি। এরই কারণে প্রিয়ে, তুমি কোনো প্রকারের কোনো উল্টোপাল্টা চিন্তা করো না, ছেলে মেয়েদের তৈরি করো আর আমার সঙ্গে আমার বোনের বাড়ি চলো। নিজের স্বামীর মুখে সমস্ত কথা শুনে সুশীলা বলতে লাগলো, স্বামী, তোমার যদি যেতে হয় তাহলে তুমি যাও, কিন্তু বিনা নিমন্ত্রণে আমি যাব না। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে রোহন বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তোমার যদি ইচ্ছা না হয় তাহলে তুমি যেও না, তুমি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এখানেই থাকো, আমি গিয়ে আমার বোনের সঙ্গে দেখা করে আসছি। যদি এমন অনুষ্ঠানে আমিও না যাই তাহলে আমার বোনের জায়েরা তাকে উল্টোপাল্টা কথা বলবে, তারা বলবে খরচার ভয়ে তোর ভাই আসলো না। এ কথা বলে রোহন ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে গেল। তখন নীলকণ্ঠ পাখি তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়ে, রোহন ততদিনে খুবই দরিদ্র হয়ে গিয়েছিল, তার কাছে তার বোনের আর তার বোনের ছেলের জন্য বস্ত্র কেনার মতো পয়সা ছিল না। সে যে কোনো উপায় ধার করে তার বোনের ও তার বোনের ছেলের জন্যে ও তার পরিবারের জন্যে অনেক বস্ত্র কিনলো এবং তার বোনের কাছে গেল। রোহন যখন তার বোনের বাড়িতে পৌঁছলো, সে দরজার কাছেই চুপচাপ দাঁড়িয়ে রইল। সে তার বোনের অপেক্ষা করতে লাগলো যে কখন তার বোন বেরোবে আর সে তাকে দাদা বলে জড়িয়ে ধরবে আর তাকে খুব আদর যত্ন করে তার ঘরে ডেকে নেবে। এইভাবেই দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক সময় কেটে গেল। হঠাৎই কমলার জা রোহনকে বাড়ির বাইরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো। তখন সে রোহনকে চিনে নিল এবং কমলাকে গিয়ে রোহনের সম্বন্ধে বলল। সে বলতে লাগলো, ওরে কমলা, তোর ভাই এসেছে, তোর দরজার সামনে দাঁড়িয়ে আছে। যখন কমলা নিজের জায়ের মুখে এই সমস্ত কথা শুনল, সে তার জাকে জিজ্ঞেস করতে লাগলো, আমার ভাই এখানে কেমন ভাবে এসেছে, সে কেমন বস্ত্র পরিধান করেছে। তখন কমলার জা কমলাকে বলতে লাগলো, তোমার ভাই একটি ফাটা ছেঁড়া জামা পরে বাইরে দাঁড়িয়ে আছে। এমনটা শুনে কমলা খুবই রেগে গেল এবং সবার অলক্ষ্যে সে তার ভাইয়ের কাছে পৌঁছলো। এদিকে রোহন যখন তার বোনকে তার কাছে আসতে দেখলো, সে অত্যন্ত খুশি হয়ে গেল। এতদিন পর নিজের বোনকে দেখে তার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। কমলা তার ভাইকে নিয়ে সবার অলক্ষ্যে তার ঘরের একটি অন্ধকার কক্ষে নিয়ে গেল। সেই অন্ধকার ঘরে নিজের ভাইকে নিয়ে গিয়ে সে জিজ্ঞেস করতে লাগলো, ভাই, তোমাকে নিমন্ত্রণ কে পাঠালো, তুমি যে এখানে চলে আসলে? তখন রোহন তার বোনকে বলতে লাগলো, বোন, তুই তো আমাকে পুরোপুরি ভুলে গেছিস, আমাকে একবার জানানোর প্রয়োজনও করলি না। গ্রামের কোনো এক ব্যক্তির কাছে আমি জানতে পারলাম যে আমার ভাগনার বিয়ে ঠিক হয়েছে। এরই কারণে দেখ, আমি তোর জন্যে আর তোর ছেলের জন্যে নতুন বস্ত্র নিয়ে এসেছি। নিজের ভাইয়ের মুখে এই সমস্ত কথা শুনে কমলা বলতে লাগলো, ভাই, তোমার এইভাবে নির্লজ্জের মতো আমার শ্বশুরবাড়িতে আসা ঠিক হয়নি। তুমি এমন ফাটা ছেঁড়া বস্ত্র পরে আমার শ্বশুরবাড়িতে চলে আসলে, এটা আমার জন্যে খুবই অপমানজনক। তুমি তোমার মান সম্মানের নয় তো আমার মান সম্মানের কথা তো খেয়াল করতে পারতে। তোমার তো কোনো মান সম্মান নেই দেখছি।
তুমি আমার মান সম্মানের কথা তো অন্তত চিন্তা করতে পারতে। নিজের বোনের মুখে এমন কটু শব্দ শুনে সেই গরিব ভাইয়ের বুক চিরে গেল। রোহন তার বোনের পায়ে পড়ে তাকে ক্ষমা চাইতে লাগলো আর বলতে লাগলো, বোন, আমি জানতাম না যে আমি এখানে আসলে তোর অপমান হবে। আমি তো ভাবলাম আমার ভাগনার বিয়ে ঠিক হয়েছে, যদি তোর বাপের বাড়ির থেকে কোনো বস্ত্র আদি কোনো জিনিস না আসে তাহলে এখানে তোর অপমান হবে, তোর জায়রা তোকে উল্টোপাল্টা কথা শোনাবে। এরই কারণেতে আমি এই বস্ত্রগুলো নিয়ে আসলাম। আমি যদি আগে জানতাম যে তুই এত দুঃখিত হয়ে যাবি, আমি আসলে তুই এতটা ব্যথিত হবি, তাহলে আমি কখনো তোর কাছে আসতাম না। রোহনের এই সমস্ত কথা শুনে তার বোন কমলার রাগ কিছুটা কমলো এবং সে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, যখন তুমি চলেই এসেছো তাহলে আমার একটা কথা শোনো। যতক্ষণ আমার ছেলের বিয়ে না হচ্ছে তুমি এই ঘরেই বন্ধ থাকবে। এই ঘর থেকে তুমি বাইরে এক পাও বার করবে না, তা না হলে কিন্তু আমার সম্মান একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। না হলে লোকে বলবে কমলার ভাই তো একেবারে ভিখারি। আর রইল খাওয়ারের কথা, যখন খাওয়ার তৈরি হয়ে যাবে তখন আমি তা তোর কাছে পাঠিয়ে দেব। তুই খাওয়ার খেয়ে পেছনের দরজা দিয়ে চুপচাপ বেরিয়ে যাবি। রোহন বলল, ঠিক আছে বোন, আমি আজ রাতেই আমার নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দেব। কিন্তু আমার তোর কাছে একটা অনুগ্রহ আছে। আমি তোর জন্য যে জামা কাপড়গুলো এনেছি সেগুলো দয়া করে তুই আমার কাছ থেকে নে। আমি খুব কষ্ট করে তোদের জন্য এগুলো কিনে এনেছি। তোরা যদি এগুলো না পরিস তাহলে আমার খুবই কষ্ট হবে। তখন কমলা নিজের ভাইয়ের কাছ থেকে সেই সমস্ত বস্ত্র নিল এবং সেই ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। ঘর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পরে সে ঘরের দরজাটা বাইরে থেকে দিয়ে দিল। অপরদিকে কমলার ভাই সেই অন্ধকার ঘরেই তার বোনের জন্য অপেক্ষা করতে লাগলো। নীলকণ্ঠ পাখি এতটুকু গল্প শোনানোর পর সামান্য বিশ্রাম নিল। তখন নীলকণ্ঠ পাখির স্ত্রী বলতে লাগলো, হে স্বামী, থেমে গেলেন কেন? গল্পটি বলুন, আমার এই গল্পটি শুনতে খুবই আগ্রহ হচ্ছে। তখন নীলকণ্ঠ পাখি আবারও গল্প শোনাতে লাগলো। সে বলতে লাগলো, এদিকে রোহন তো সেই ঘরের ভিতর বসে অপেক্ষা করছে যে কখন আমার বোন আসবে। আজ অনেক দিন পর খুবই সুস্বাদু ভোজন আমি গ্রহণ করতে পারবো। ওদিকে ওই নিষ্ঠুর বোন নিজের ভাইকে একটি অন্ধকার ঘরে বন্ধ করে রেখে নিজের কাজে লেগে গেল। বিয়ের অনুষ্ঠানে সে এতটাই মেতে গেল যে সে সম্পূর্ণরূপে ভুলে গেল যে আমার মায়ের পেটে জন্মানো ভাই ওই ঘরে বন্দী হয়ে পড়ে আছে। আমি সেই দরজাটা পেছন থেকে বন্ধ করে দিয়ে এসেছি। সে আমার অপেক্ষায় সেখানে বসে আছে। বন্ধুরা, এদিকে সময় যত এগোতে লাগলো রোহন তত কষ্ট পেতে লাগলো। খিদে সে ছটফট করতে লাগলো। রোহন নিজের বোনকে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু সেখানে কেউই তার কথা শোনার মতো ছিল না। এইভাবেই সেই ঘরে বন্ধ অবস্থায় 3 দিন কেটে গেল। এদিকে রোহন সেই ঘরে বসে বসে নিজের স্ত্রী, নিজের সন্তানদের কথা ভাবতে লাগলো। সে ভাবতে লাগলো, যদি আমি এই ঘরে এইভাবে পচে মরে যাই তাহলে আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমি না থাকলে কিভাবে ওদের পালন পোষণ হবে। রোহন এমনটা ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে যাচ্ছিল। হঠাৎই সে একটি শব্দ শুনতে পেল। কমলার যা সেই পথ দিয়ে যাচ্ছিল। রোহন কারোর পায়ের শব্দ শুনে দৌড়ে লাফিয়ে উঠল এবং দরজার কাছে পৌঁছলো। সে দরজায় জোরে জোরে ধাক্কা মারতে লাগলো। দরজায় এইভাবে ধাক্কা মারতে শুনে কমলার যা দরজাটা খুলে দিল আর সেখান থেকে রোহন বেরিয়ে আসলো। কমলার যা রোহনের এমন অবস্থা দেখে খুবই অবাক হয়ে গেল। সে বলল, ভাই, তোমাকে এই ঘরে কে বন্ধ করে রেখেছিল? রোহন সমস্ত কিছুই লুকিয়ে গেল। সে মিথ্যে কথা বলল। সে বলল, আমি এই ঘরে আরাম করছিলাম আর কে যেন ভুল করে পেছন থেকে দরজাটা বন্ধ করে চলে গেছে। বোন, যদি তুমি আজ না আসতে তাহলে আজ আমার প্রাণ পাখি উড়ে যেত।
এমনটা বলার পর রোহন সেই ঘরের পেছনের দরজা দিয়ে চুপচাপ বেরিয়ে গেল। রোহন তার ঘরের উদ্দেশ্যে রওনা দিল। রোহন 3 দিন কিচ্ছু খায়নি, তার পা চলছিল না। হাঁটতে হাঁটতে তার মাথা ঘুরে যেতে লাগলো। যখনই রোহন মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগলো, তখনই এক বৃদ্ধা মহিলা তাকে ধরে নিল। বন্ধুরা, কিছুক্ষণ পর যখন রোহনের জ্ঞান ফিরল, তখন রোহন নিজেকে একটি বৃদ্ধা মায়ের কোলে শুয়ে থাকতে দেখল। সেই বৃদ্ধা মা একটি পাখা দিয়ে তার উপর হাওয়া করছিল। জ্ঞান ফেরার পর রোহন উঠে দাঁড়িয়ে পড়ল এবং সেই বৃদ্ধা মায়ের উদ্দেশ্যে বলতে লাগলো, মা তুমি কে? এতটা কাহিনী শোনানোর পর নীলকণ্ঠ সামান্য বিশ্রাম করলো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর নীলকণ্ঠ আবারও কাহিনী শোনাতে লাগলো। সে বলল, আসলে ওই বুড়ো মা ছিল একজন দেবী মা, যেই দেবী মার পুজো রোহনের স্ত্রী প্রতিদিন করত। রোহনের স্ত্রী পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে সেই দেবী মার পুজো করত। এরই কারণে দেবী মা রোহনকে সেই সময় বাঁচিয়ে নিয়েছিলেন। রোহনের যখন জ্ঞান ফিরল, সে ওই বৃদ্ধা মাকে প্রণাম করে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিতে লাগলো। তখনই সেই সময় সে বৃদ্ধা মা রোহনকে বলল, বাবা তুমি কোথা থেকে আসছিলে আর এদিকে কোথায় যাচ্ছ? তখন রোহন বলল, মা আমার বোনের ছেলের বিয়ে ছিল আর আমি সেখান থেকেই আসছিলাম। আর এদিকে আমার গ্রাম রয়েছে, আমি আমার গ্রামে আমার ঘরের উদ্দেশ্যে যাচ্ছি। তখন সে বুড়ো মা রোহনকে বলতে লাগলো, আচ্ছা বাবা যদি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলি। রোহন বলল, বলো মা তুমি কি বলতে চাইছো? তখন সে বুড়ো মা রোহনকে বলতে লাগলো, আচ্ছা বাবা তুমি যেমন বললে যে তুমি তোমার বোনের শ্বশুর বাড়ি থেকে আসছো আর সেখানে বিয়ে লেগেছিল, তোমার বোন তোমার বউ বাচ্চার জন্য কিছুই পাঠায়নি? বৃদ্ধা মায়ের মুখে এমন কথা শুনে রোহনের চোখে জল চলে আসলো। রোহন তখন সেই বৃদ্ধা মাকে নিজের সঙ্গে ঘটা সমস্ত ঘটনা বলে দিল। এই প্রকারে রোহনের মুখে তার সমস্ত বৃত্তান্ত শোনার পর সেই বৃদ্ধা মা বলল, বাবা তুমি কিছু চিন্তা করো না, পুরনো কথা ভুলে যাও। তুমি এক কাজ করো, কিছুটা দূরেই আমার একটি বাগান আছে, সেই বাগানে অনেক ধরনের ফল গাছ আছে, তুমি সেখানে চলো আর পেট ভরে ফল খাও আর নিজের সন্তান এবং নিজের স্ত্রীর জন্যেও ফল নিয়ে যাও। যখন তুমি ঘরে যাবে তোমার বউ বাচ্চা তোমাকে জিজ্ঞেস করবে, তুমি তো বোনের ছেলের বিয়েতে গেছিলে, তুমি সেখান থেকে কিছু নিয়ে আসলে না? তখন তুমি বলে দিও যে আমার বোন তোমাদের জন্যে এই ফল পাঠিয়েছে। এমনটা করলে বাবা তুমি তোমার ছেলে মেয়ে আর নিজের স্ত্রীর সামনে অপমানিত হওয়ার হাত থেকে বেঁচে যাবে, এতে তোমার মান সম্মানও বজায় থাকবে। রোহন তখন সে বৃদ্ধা মায়ের কথা শুনে সেই বাগানে গেল এবং সেখান থেকে অনেক ফল পেড়ে খেতে লাগলো। যখন ফল খাওয়ার পর তার পেট সম্পূর্ণরূপে ভরে গেল, তখন তার ঘরের জন্য সে সামান্য ফল নিয়ে নিল আর সে বৃদ্ধা মায়ের কাছে আজ্ঞা নিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিল। তখন সে বৃদ্ধা মা রোহনকে বলল, বাবা তুমি বাড়ি যাওয়ার আগে আমার এই 8টি কথা শুনে যাও, এই কথা তোমাকে সারা জীবন উন্নতি দেবে। তখন রোহন সে বৃদ্ধা মায়ের কাছে 8টি জ্ঞানবর্ধক কথা শুনল। যখন রোহন তার ঘরে পৌঁছলো, তার ছোট ছোট বাচ্চারা তাকে জড়িয়ে ধরলো আর বলল, বাবা তুমি তো পিসির বাড়ির থেকে আসছো, আমাদের জন্য পিসি কিছু পাঠায়নি? এ কথা শুনে রোহন তার স্ত্রীর হাতে ফলে ভরা সেই থলে দিয়ে দিল এবং ঘর থেকে বেরিয়ে গেল। অপরদিকে রোহনের স্ত্রী যখন রোহনের বাইরে যাওয়ার পর সে থলের ভিতরে দেখলো, সে তো অবাক হয়ে গেল। সুশীলা সেই থলের ভিতর তাকিয়ে দেখলো, থলের ভিতর যে ফলগুলো রয়েছে সেগুলো সোনা রূপার ফল। রোহনের স্ত্রী যখন ডালিম ভাঙলো, তখন সে দেখলো সে ডালিমের ভেতরে বীজের বদলে হিরে রয়েছে। যখন আম কাটলো তখন দেখলো আমের আটির বদলে সেখানে সোনার আটি রয়েছে।
এ সমস্ত দৃশ্য দেখে রোহনের স্ত্রী তো খুব অবাক হয়ে গেল। সে মনে মনে খুবই খুশি হলো। সে রোহনের কাছে দৌড়ে গেল আর বলল, তুমি তো বিয়েতে গেছিলে, তুমি বিয়ে থেকে কি নিয়ে এসেছো? স্ত্রীর কথা শুনে রোহন ভাবল, মনে হয় আমার স্ত্রীর ও আমার সন্তানদের ফল পছন্দ হয়নি, তাই জন্যই হয়তো সে এমনটা বলছে। আমার তো নিজের সন্তানদের জন্য লাড্ডু আর মিষ্টি আনা উচিত ছিল। তখন রোহন তার স্ত্রীকে বলল, হে প্রিয়ে, আমার বোন আমাকে যা দিয়েছে আমি তাই তোমার হাতে তুলে দিলাম। এখন থলেতে যা আছে তাই ভাগযোগ করে সন্তানদের দিয়ে দাও। তখন রোহনের স্ত্রী রোহনকে বলতে লাগলো, আগে তুমি ঘরে তো চলো, ঘরে গিয়ে দেখো তো যে তোমার বোন তোমার জন্য কি পাঠিয়েছে। এমনটা বলে সুশীলা নিজের স্বামীকে ধরে তাদের ঘরে নিয়ে গেল। সুশীলা তার স্বামীকে বলল, তুমি আগে দেখো তো যে আমার ননদ আমাদের জন্য কি পাঠিয়েছে। এমনটা বলে সুশীলা সেই থলেটিকে রোহনের সামনে উল্টে দিল। থলেটি উল্টানোর সঙ্গে সঙ্গে থলের ভিতর থেকে সোনা, রূপা, মণিমাণিক্য বেরোলো। সুশীলা বলতে লাগলো, আমার ননদ তো আমার ভাগ্যই পরিবর্তন করে দিল। রোহন যখন এই সমস্ত ঘটনা দেখলো, সে বুঝে গেল রাস্তায় যে বৃদ্ধা মা আমার সঙ্গে সাক্ষাৎ করেছিল সে কোনো সাধারণ ব্যক্তি ছিল না, সে স্বয়ং দেবী মা ছিল। কিন্তু রোহন এই সমস্ত কথা নিজের স্ত্রীকে বলল না। এরপর রোহনের আর দুর্দশা থাকলো না। তার জমি জমা সম্পত্তি সব আবার ফিরে আসলো। কিছুদিন পর রোহন তার বউ বাচ্চার জন্য একটি খুবই বড় মহলের নির্মাণ করলো এবং তারা সকলে সেখানে গিয়ে থাকতে লাগলো। তারা সেখানে রাজা মহারাজাদের মতো থাকতে লাগলো। নগরের সমস্ত ব্যক্তিরা রোহনের এমন পরিস্থিতি দেখে তাকে সম্মান করতে লাগলো। দেখতে দেখতেই শ্রাবণ মাস চলে আসলো। তখন রোহনের স্ত্রী রোহনকে বলতে লাগলো, এখন তো শ্রাবণ মাস এসেছে, আর শ্রাবণ মাসে সব মেয়েরাই তার বাপের বাড়ি যায়, তাই তুমিও আমার ননদের শ্বশুর বাড়ি যাও এবং তাকে তোমার বাড়িতে নিয়ে আসো। এই ফাঁকে আমিও আমার ননদকে দেখে নিতে পারবো আর সেও নিজের বাপের বাড়িতে ঘুরতে পারবে। রোহনের স্ত্রী এমনভাবে বোঝানোর পর রোহন আবারও তার বোনের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুটা পথ অতিক্রম করার পর সে নিজের বোনের শ্বশুর বাড়ি পৌঁছে গেল। রোহন আবারও বোনের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল, যেই দরজার সামনে সে কিছুদিন আগে গিয়ে দাঁড়িয়েছিল। কমলার যে যা ছিল সে আবারও রোহনকে দেখে নিল আর দৌড়ে দৌড়ে কমলার কাছে গিয়ে বলল, কমলা, তোর ভাই এসেছে। কমলা তখন বলল, কোনো ভিখারি আমার ভাই হতে পারে না, আমার কোনো ভাইটাই নেই। আসলে কমলা এখনো এটাই ভাবছিল যে তার ভাই দরিদ্র ভিখারি অবস্থাতেই এসেছে। কিন্তু কমলার যা যখন তাকে বলল, কমলা, তোমার ভাই আজ ভিখারির মতো নয়, সে রাজা মহারাজের মতো এসেছে। তোমার ভাইকে দেখে এমনটা মনে হচ্ছে সে যেন কোনো রাজা মহারাজা। তোমার ভাইয়ের চারপাশে অনেক সৈনিকরা রয়েছে। তোমার দরজার সামনে একটি অনেক সুন্দর রথ দাঁড়িয়ে রয়েছে। কমলা তার জায়ের কথা বিশ্বাস করতে পারছিল না, তাই সে লুকিয়ে লুকিয়ে তার ভাইয়ের গতিবিধি দেখতে লাগলো। সে দেখলো তার ভাই তো রাজাদের মতো এসেছে। সে এটা দেখে অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, কিছুদিন আগে পর্যন্ত আমার ভাইয়ের অবস্থা তো একদম হত দরিদ্রের মতো ছিল, সে তো ভিখারির মতো এসেছিল, আর এখন কিছুদিনের মধ্যেই তার এমন পরিবর্তন কিভাবে হলো। এখন তো রোহনের বোন কমলা আরতির থাল সাজিয়ে রোহনের সামনে গেল এবং তার আরতি করতে লাগলো। সে তার ভাইকে ঘরে নিয়ে গেল এবং ঘরে বসিয়ে তাকে ক্ষমা চাইতে লাগলো। সে বলল, ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্যে তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছিল। নিজের বোনের মুখে এমন কথা শুনে রোহন বলতে লাগলো, বোন, তুই কিছু মনে করিস না, সেই সময় আমার দিন ভালো ছিল না, আমি সেই সব কথা মনে রাখিনি। আজ আমি তোকে নিতে এসেছি, চল আমার সঙ্গে আমার বাড়ি চল। তোর বৌদি তোর সঙ্গে দেখা করতে চায়, সে তোর অপেক্ষায় পথ চেয়ে বসে আছে।
কমলা তখন তার ভাইয়ের এক কথাতেই রাজি হয়ে গেল। সে তার ভাইয়ের সঙ্গে তার বাপের বাড়ি পৌঁছলো। বাপের বাড়িতে তার এমন অবস্থা দেখে সে তো অবাক হয়ে গেল। সে দেখলো তার ভাইয়ের এত সুন্দর একটা মহল রয়েছে, সেখানে কত রকমের চাকর বাকর রয়েছে, অন্নের ভাণ্ডারে তার ঘর পরিপূর্ণ। কমলা নিজের ভাইয়ের এই পরিস্থিতি দেখে খুবই অবাক হয়ে গেল। অপরদিকে কমলার বৌদি সুশীলাও কমলার খুবই আদর যত্ন করলো। সে তো তখনও এটাই জানতো যে কমলাই তাকে এই ধন সম্পত্তি, এই বৈভবের সুযোগ করে দিয়েছে। 7 দিন পর্যন্ত কমলা তার বাপের বাড়িতে থাকলো। কিছুদিন কমলা তার বাপের বাড়িতে খুবই আনন্দে থাকলো। কিছুদিন পর তার যখন নিজের শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হলো, তখন সুশীলা তার স্বামীকে বলতে লাগলো, শোনো, আমার ননদের তো এখন নিজের শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হয়েছে, তুমি যাও, বাজারে যাও, আর তার জন্যে কোনো একটা মূল্যবান উপহার নিয়ে আসো। তার স্ত্রীর এমন কথা শুনে রোহন ঘর থেকে বেরিয়ে গেল এবং একটি মুচির কাছে চলে গেল। মুচিকে গিয়ে সে বলল, হে মুচি ভাই, তুমি আমার জন্যে কথা বলা জুতো বানিয়ে দিতে পারবে? মুচি বলল, কথা বলা জুতো তো আমি বানিয়ে দিতে পারবো, কিন্তু এর জন্যে অনেক টাকা লাগবে। রোহন তখন বলল, তোমার যা টাকা লাগবে আমি তোমাকে তাই দেব, কিন্তু তুমি আমাকে কথা বলা জুতো বানিয়ে দাও। রোহন তখন মুচিকে বলল, এমন জুতো বানাবে যখনই আমার বোন সেই জুতো পরবে আর সেই জুতো পরে হাঁটবে, সেই জুতো যেন এক এক করে এই 8টি কথা তাকে বলতে থাকে। এরপর রোহন সেই মুচিকে ওই 8টি জ্ঞানের কথা বলল, যে কথাগুলো বৃদ্ধা মা রোহনকে তার বাড়ি যাওয়ার সময় বলেছিল। প্রথমে সে বলল, এটি একটি জ্ঞানের কথা, এই কথা কখনো ভুলো না। অজ্ঞানতা দরিদ্রতার প্রথম লক্ষণ। দ্বিতীয় কথা সে বলল, যে ব্যক্তি সময়ের ভরসায় বসে থাকে সে সর্বদা গরিবই থাকে। কাজ না করলে কখনোই তার ভাগ্য বদলায় না। যে অলস্য করে কর্ম করতে চায় না আর নিজেকে দরিদ্র দরিদ্র বলে বলতে থাকে, সে দরিদ্রই হয়ে যায়। চতুর্থত সে বলল, দরিদ্রতাকে দূর করার জন্যে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করার পরেই দরিদ্রতা দূর হবে। সময়কে কোনো দোষ দিও না, মজবুর হইও না, কর্ম সাধনায় লাগো, দরিদ্রতা দূর করো। ষষ্ঠত সে বলতে থাকে, যে ব্যক্তি কর্ম করে না সর্বদাই নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে। ভাগ্যের ভরসায় যে সর্বদা একই জায়গায় বসে থাকে আর ভাবে যে আমার ভাগ্য আমাকে ধনী করে দেবে, সে সর্বদা গরিবই থাকে। সপ্তমত সে বলে, একজন ভাগ্যবান ব্যক্তির হাত খালি থাকতে পারে, কিন্তু যে কর্মঠ ব্যক্তি, যে পরিশ্রম করে, তার হাত কখনো শূন্য থাকে না। যে কোনো যুদ্ধে যদি বিজয় প্রাপ্ত করতে চাও তাহলে জ্ঞানই সবচেয়ে বড় হাতিয়ার। অষ্টম কথা বলতে গিয়ে রোহন সেই মুচিকে বলতে লাগলো, হে মুচি ভাই, আমার বোন যখন 8ম পদ মাটিতে রাখে তখন জুতোগুলো যেন শুধু একথাই বলে, পয়সার বাজারে মানুষের ভদ্রতা সভ্যতার লোপ পেয়ে গেছে। ধন দৌলত দিয়ে সম্পর্ক বিচার করা হয়, তাই যারা ধন সম্পত্তির উপর সম্পর্কের বিচার করে তারা সর্বদা গরিবই থাকে। হয়তো তাদের ধন সম্পত্তি থাকে, কিন্তু মনের দিক থেকে তারা কাঙাল হয়। এই কথা শেষ করার পর রোহন মুচিকে বলতে লাগলো, হে মুচি ভাই, এই 8টি কথা বলবে এমন জুতো তুমি আমাকে বানিয়ে দাও। যখন এই 8টি কথা আমার বোন শুনবে তখন সে তার ভুল বুঝতে পারবে। সে বুঝবে পয়সার অহংকারে আমার ভাইয়ের সঙ্গে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। এরপর নীলকণ্ঠ পাখি তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়ে, এই প্রকারে রোহন তার বোনের জন্য মণিমুক্ত খচিত সোনা দিয়ে বাঁধানো একটি জুতো বানিয়ে দিল, আর সেই জুতো নিয়ে গিয়ে নিজের বোনকে উপহার স্বরূপ দিল। সোনার রূপো দিয়ে খচিত জুতো দেখে তার বোন তো অত্যন্ত খুশি হয়ে গেল।
এরপর কমলা নিজের ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিজের শ্বশুর বাড়ি চলে গেল। সে যখন তার শ্বশুর বাড়িতে পৌঁছলো, তার জায়েরা তাকে বলতে লাগলো, কমলা, তুমি তোমার বাপের বাড়ি থেকে আসলে, তোমার ভাই তোমাকে কি উপহার দিল? তখন কমলা নিজের শ্বশুর শাশুড়ি, নিজের স্বামী, নিজের জা, নিজের ভাসুর, দেওর সবাইকে জুতোটা দেখালো। মণিমাণিক্য দ্বারা খচিত সোনার জুতো দেখে তারা সবাই অবাক হয়ে গেল। কমলা তাদের সবাইকে বলতে লাগলো, দেখো, আমার ভাই আমাকে সোনা রূপা দিয়ে খচিত এই জুতো দিয়েছে। কমলা যখনই সেই জুতো পরে হাঁটতে লাগলো, তখন জুতো বলতে লাগলো, পয়সার জন্যে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। পয়সার বাজারে মানুষের সম্পর্কের আর কোনো মূল্য নেই। ধন দৌলত দিয়েই সম্পর্কের বিচার করা হয়, তাই সেই সম্পর্কগুলো গরিব থেকেও নিম্নতর হয়ে গেছে, তারা কাঙাল হয়ে গেছে। যখন কমলা এই কথাগুলো শুনলো, তখন তার মাথা হেট হয়ে গেল, আর নিজের ভাইকে মনে করে সে কাঁদতে লাগলো। যখন তার জায়েরা তাকে জিজ্ঞেস করতে লাগলো, কমলা, হঠাৎ করে কি হলো, তুমি এইভাবে কাঁদছো কেন? তখন কমলা নিজের জায়েদেরকে সমস্ত ঘটনা বলল। সে বলতে লাগলো, আমি পয়সার অহংকারে পড়ে নিজের ভাইকে কত খারাপ খারাপ কথা বলেছি, তাকে কত অপমান করেছি। সে যখন আমার বাড়িতে এসেছিল, আমি তাকে এক গ্লাস জলও দিতে চাইনি। আর দেখো, আমার ভাই আমাকে কত দামি জুতো বানিয়ে দিয়েছে। এখন তো আমার নিজের উপর ঘৃণা হচ্ছে, আমি আর বাঁচতে চাই না। তখন কমলার জায়েরা বলতে লাগলো, বোন, যা কিছু হয়েছে তা ভুলে যাও, পরবর্তীকালে মনে রেখো আর কারোর সঙ্গে এমন ব্যবহার করো না। কারণ যে ব্যক্তি ধন সম্পত্তির অহংকার করে, মা লক্ষ্মী তার কাছ থেকে অনেক দূরে চলে যায়। তাই আমার কথা তুমি সব সময় মনে রেখো। আর এইভাবেই কমলার জা তাকে 8টি কথা বলল। সে বলল, কমলা, যে ব্যক্তি রাত্রির সময় নিজের রান্নাঘরে এঁঠো বাসন রাখে, যে খাওয়ারের অপচয় করে, এমন ব্যক্তি অতি শীঘ্রই নির্ধন হয়ে যায়। দ্বিতীয়ত, যে গৃহে ঘরে স্ত্রীদের অপমান হয়, তাদের মান সম্মান দেওয়া হয় না, সে গৃহে মা লক্ষ্মী বেশি দিন পর্যন্ত স্থায়ী হয় না। তৃতীয়ত, যে সকল স্ত্রীরা সূর্যাস্তের পর নিজের ঘরে ঝাড়ু দেয়, এমন পরিবারের ব্যক্তিরা খুব তাড়াতাড়ি দরিদ্র হয়ে যায়। চতুর্থত, যে পরিবারে অর্থের সম্মান করা হয় না, অনর্থক কাজে পয়সা নষ্ট করা হয়, এমন গৃহ থেকেও মা লক্ষ্মী তার মুখ ফিরিয়ে নেয়। পঞ্চমত, যারা অর্থের দম্ভে অন্যকে অপমান করে অথবা নিজের ধন সম্পত্তির জোরে অন্যকে কষ্ট দিতে থাকে, এমন ব্যক্তিদের গৃহ থেকেও মাতা লক্ষ্মী অতি শীঘ্রই চলে যান। ষষ্ঠমত, যে ঘরের ব্যক্তিরা নিজেদের কর্তব্যের পালন করে না, যারা নিজেদের কার্যগুলিকে অন্যের উপর থুপে দিতে থাকে অথবা কালের উপর ছেড়ে দিতে থাকে, এমন ব্যক্তিদের ঘর থেকেও মাতা লক্ষ্মী রুষ্ট হয়ে যান। সপ্তমত, যে ঘর পরিবারের লোকেরা নিজের থেকে গুরুজন ব্যক্তিদের শ্রদ্ধা করে না অথবা নিজের থেকে বড় ব্যক্তিদের কাছে কটু শব্দের প্রয়োগ করে, এমন ব্যক্তিদেরও দরিদ্রতার সম্মুখীন হতে হয়। অষ্টম এবং শেষ কথা, যে ঘর পরিবারের লোকেরা নিজের পরিবারের লোকেদের সম্মান করে না, নিজের ঘরে আসা অতিথিদের সম্মান করে না অথবা নিজের দরজায় আসা কোনো যাচককে ফিরিয়ে দেয়, এমন ব্যক্তিদের গৃহ থেকেও মাতা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যান। এইভাবেই কমলার জা কমলাকে এই 8টি কথা বলল। আর কমলাকে বলল, বোন, আমার এই 8টি কথা সবসময় গিট বেঁধে রাখো। বন্ধুরা, অপরদিকে নীলকণ্ঠ পাখি তার স্ত্রীকে বলতে লাগলো, এই প্রকারে কমলা নিজের স্বভাব সম্পূর্ণরূপে বদলে নিল। সে বুঝে গেল যে মায়া তো আসতে যেতেই থাকবে, মায়ার উপর কখনো অহংকার করতে নেই। ঈশ্বরের হাতেই সবকিছু। সে চাইলে কাউকে এক মুহূর্তে কোটি কোটি মানুষের স্বামী বানিয়ে দিতে পারে, আর অপর মুহূর্তেই তাকে দরিদ্র এবং কাঙাল বানিয়ে দিতে পারে। কমলা এটাও বুঝে গেছিল যে পয়সার অহংকারে এসে কখনোই কারোর অপমান করা উচিত নয়। আমার প্রিয় বন্ধুরা, তাহলে
এই গল্প সম্বন্ধে আপনাদের কি বিচার তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না।